পর্যায়ে আছে। মানুষজন ঠাট্টা করে বলছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসের বিশাল সফলতা, তিনি ডিমের মূল্য পানির পর্যায়ে নেমে আছেন, অর্থাৎ পানির দামে ডিম পাওয়া যাচ্ছে। তো এই কথা শুনে আপনি যদি একটু নিচে যান, তখন দেখবেন যে চমৎকার একটা কমেন্ট, যে ছোট্ট 1 লিটার পানির বোতলের দাম 15 টাকা, 1 লিটার বা হাফ লিটার অথবা 250 লিটার, মানে সর্বনিম্ন দাম 15 টাকা। তো পানির দাম 15 টাকা, এক বোতল পানির দাম 15 টাকা, সবচেয়ে ছোট বোতল, আর একটা ডিমের দামও 15 টাকা। তো এত চমৎকার একটা উন্নয়ন ডক্টর মোহাম্মদ ইউনূস দিয়েছেন যে ডিমের মূল্য পানির পর্যায়ে নিয়ে এসেছেন। তো এইভাবে মাছ, মাংস, মুরগি, এই যে মানুষের নিত্য ব্যবহার্য দ্রব্য সামগ্রী, সেখানে যে ত্রাহি একটি অবস্থা চলছে, বাজারে সাপ্লাই আছে কিন্তু মানুষের কেনার মতো সামর্থ্য নেই। এগুলো নিয়ে আমাকে লোকজন বলছে কিছু বলার জন্য। আমি নিজেও এর দ্বারা আক্রান্ত। এর কারণ হলো, দীর্ঘদিন যাবৎ আমি আসলে পরিশ্রম করছি, মানে সকাল বিকেল পরিশ্রম করি 2টো ডাল ভাত উপার্জনের জন্য। তো আমি নিজে বাজার করি এখনো পর্যন্ত, এবং যখনই বাজার যাই সবকিছু দেখে হতাশ হয়ে পড়ি যে এইভাবে আসলে চলতে পারে না, এভাবে চলা উচিত নয়। এরপর বেকার সমস্যা, যেহেতু ব্যবসা বাণিজ্যের সঙ্গে জড়িত, তো রাজনীতির সঙ্গে জড়িত, গণমাধ্যমের সাথে জড়িত, সাংবাদিকতার সাথে জড়িত, ফলে এই সমাজে মানুষ কিভাবে কাজ করছে, কিভাবে বেতন ভাতা পাচ্ছে, কিভাবে দেশের ব্যবসা বাণিজ্য চলছে, এই জিনিসগুলো প্রতিদিন হালনাগাদ খবর আমি পেয়ে যাই, এবং তারই প্রেক্ষিতে প্রতিদিনই প্রায় হতাশাজনক খবর সামনে চলে আসে। হু করে বেকারের সংখ্যা বাড়ছে। এখন ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় এসেছেন, বলা হচ্ছে যে এই যারা আন্দোলন করেছেন, চাকুরি লাভের আন্দোলন, মেধার ভিত্তিতে চাকুরি পাবেন, কোনো কোটার ভিত্তিতে নয়, কোনো নেপোটিজম নয়, আত্মীয় পরিচয় কেউ চাকরি করবেন না বা চাকরি পাবেন না, যার যে যোগ্যতা। সেই আন্দোলনে এমন সফলতা এলো, সেই আন্দোলনের ফলে দেখা গেল একটা সরকারের পতন হয়ে গেল। এখন প্রশ্ন হলো যে এই 2 মাস, সরকারের যে 2 মাসে কয় হাজার চাকরি হয়েছে, প্রাইভেট সেক্টরে কয়জনের কর্মসংস্থান হয়েছে, আর সরকারি অফিসগুলোতে কয়জনের কর্মসংস্থান হয়েছে। যদি উপদেষ্টা পরিষদের কথা বাদ দেন, বা ডক্টর মোহাম্মদ ইউনূসের অফিসে নতুন করে যারা নিয়োগ লাভ করেছেন, এদের সংখ্যা কত? সাকল্যে 100 জনের মতো। তো এই 100 জন লোকের কর্মসংস্থানের বাইরে এই সরকারের আমলে কয়জন কর্মসংস্থানের যে রোড ম্যাপ এর মধ্যে পড়েছেন, এবং আগামী 2 মাসের মধ্যে চাকরি হবে, এরকম কোনো নিশ্চয়তা এই সরকারকে দিতে পেরেছে কিনা। দ্বিতীয়ত, যে এই গত 2 মাসে কতজন মানুষ বেকার হয়ে পড়েছেন, কতজন মানুষ বাস্তুচ্যুত হয়েছেন, কতগুলো শিল্প কলকারখানা বন্ধ হয়ে গিয়েছে। যেমন ধরুন সালমান এফ রহমানের ফ্যাক্টরিগুলো, গাজী গ্রুপের গাজী টায়ারের ফ্যাক্টরিগুলো, আওয়ামী লীগের বড় বড় নেতাদের যাদের গার্মেন্টস ছিল, অন্যান্য শিল্প কলকারখানা ছিল, প্রায় সব শিল্প কলকারখানাতে এখন লালবাতি জ্বলছে। এবং এই সকল শিল্প প্রতিষ্ঠানে কর্মরত লাখ লাখ শ্রমিক, তারা যে কেবল চাকরি হারিয়েছে তা নয়, সঙ্গে সঙ্গে ওই সকল শিল্প প্রতিষ্ঠানে তাদের হাজার হাজার কোটি টাকার বেতন বকেয়া রয়েছে। অনেকগুলো ব্যাংক, এই আওয়ামী লীগদের মালিকানার ব্যাংক চলছিল মোটামুটি, এখন সেই ব্যাংকগুলো নিয়ে সরকার না পারছে সিদ্ধান্ত নিতে, না পারছে ব্যাংকগুলো বন্ধ করতে দিতে। প্রতিদিনই অনেকগুলো ব্যাংক, বিশেষ করে 6-7টি ব্যাংক, এর বিভিন্ন শাখাতে গিয়ে মারামারি হচ্ছে, কাটাকাটি হচ্ছে, বিশ্রী একটি অবস্থা সৃষ্টি হচ্ছে, ব্যাংকে কোনো টাকা নেই, এমনকি 10,000 20,000 টাকার একটা চেক তারা দিতে পারছে না। তো এটা নিয়ে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের কোনো বক্তব্য নেই, কোনো মাথা ব্যথা আছে বলে মনে হয় না। সমন্বয়ক যারা দেশ চালাচ্ছেন তাদের কোনো বক্তব্য আছে বলে মনে হয় না, বরং তারা কি করে ডক্টর ইউনূস আরেকটা নোবেল পুরস্কার পাবেন,
কি করে জো বাইডেন আবার বাংলাদেশে আসবেন এবং উনি দেখাবেন ইত্যাদি ইত্যাদি ঘটনা, কবে পাকিস্তানের গায়ক আসবে, আবার কোথায় কাওয়ালির অনুষ্ঠান হবে, এসব নিয়ে আমাদের দেশের লোকজন, বিশেষ করে যারা সরকার সমর্থক, তারা ব্যস্ত হয়ে পড়ছেন। আমাদের দেশের প্রত্যন্ত অঞ্চলের যারা সংখ্যালঘু সম্প্রদায় রয়েছেন তাদের মধ্যে অশান্তি, হিন্দুদের মধ্যে অশান্তি, অনিশ্চয়তা। আপনি বলা হচ্ছে সরকারের পক্ষ থেকে অপপ্রচার করা হচ্ছে, ভারতের পক্ষ থেকে অপপ্রচার চালানো হচ্ছে, কিন্তু সবই কি অপপ্রচার? হিন্দুরা কি নির্যাতিত হচ্ছেন না? এই বিষয়গুলো কি একটু তদারক করা যায় না? কিন্তু সেই ব্যাপারে কোনো কর্মকাণ্ড হচ্ছে না। যারা আওয়ামী লীগ করতেন, নিরীহ, কখনো ওই মাঝে মধ্যে জয় বাংলার স্লোগান বা মিছিল মিটিংয়ে যাওয়া বা শেখ হাসিনার একটু প্রশংসা করা, বঙ্গবন্ধুর প্রশংসা করা, এর বাইরে কোনো আওয়ামী লীগ করেনি। টিআর খাননি, কাবেকা খাননি, চাঁদাবাজি, মাস্তানি কোনো কিছুর সাথে জড়িত নয়। এরকম লক্ষ লক্ষ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন, এক এলাকা থেকে অন্য এলাকাতে চলে গেছেন। তাদের পরিচালিত যে অর্থনৈতিক কর্মকাণ্ড স্থবির হয়ে পড়েছে। তাদের পরিবারগুলো কিভাবে আছেন, তাদের সংসার কিভাবে চলছে? যদি আপনি 18 কোটি মানুষের মধ্যে এরকম 10% লোকও ক্ষতিগ্রস্ত হয়ে থাকে, মানে আওয়ামী লীগ করে 10% লোকও ক্ষতিগ্রস্ত হয়ে থাকে, তাহলে এদের সংখ্যা 1,80,00,000। আবার বলছি 1,80,00,000। তো 1,80,00,000 লোক, এবং তার সেই 1,80,00,000 লোকের মধ্যে যদি 5 জন করে থাকে গড়ে, অর্থাৎ পরিবারের যদি 2 জন লোক, মানে 1,80,00,000 টোটাল সদস্য সংখ্যা। এটাকে যদি আপনি পরিবারে ভাগ করেন, 4 দিয়ে ভাগ করতে পারেন বা 3 দিয়ে ভাগ করতে পারেন, গড়ে 3 দিয়ে ভাগ করতে পারেন, তাহলে 60 লাখ। আবার 60 লাখ লোকরে 3 দিয়ে যদি ভাগ করে পরিবার হলো, সেই পরিবারে যদি কর্তা ব্যক্তি ধরেন, 3 জনের 1 জন কর্তা ব্যক্তি যদি থাকেন, কর্তা ব্যক্তি তো পালিয়ে বেড়ে আছেন, তাহলে প্রায় 20 লাখ লোক। তো 20 লাখ লোক এই মুহূর্তে বাস্তুচ্যুত, আওয়ামী লীগের লোক বাস্তুচ্যুত, বাড়িতে থাকতে পারছেন না, ঘরে থাকতে পারছেন না, ব্যবসা বাণিজ্য বন্ধ। তাদের পরিবার থাকছেন হয়তো গলা চিপেতে, কিন্তু ওই লোকটি ঢাকাতে পালিয়ে আছেন। এখন পালিয়ে তার হাতে হয়তো সঞ্চিত কিছু অর্থ তারা খরচ করার চেষ্টা করছেন। 2 দিন পরে এই অর্থটা থাকবে না, এবং এই যে তারা বসে বসে বিনা পরিশ্রমে যে টাকাগুলো খরচ করছেন, এটি অর্থনীতির উপর এমন বিরূপ প্রতিক্রিয়া তৈরি করবে যা কিনা এই যে বর্তমান গভর্নর বা বর্তমান অর্থ উপদেষ্টা তারা সেটা পূরণ করতে পারবে না। তো এই যে 1,80,00,000 লোক, আওয়ামী লীগের লোক বিপদগ্রস্ত হয়ে পড়লো, তারপরে 60 লাখ পরিবার বিপদগ্রস্ত হয়ে পড়লো। 60 লাখ পরিবারের মধ্যে অন্ততপক্ষে পরিবারের কর্তা 20 লাখ কর্তা তারা বাস্তুচ্যুত হলো, এলাকা ছাড়া হয়ে গেল। এটা আমাদের অর্থনীতিতে যে যাকে বলা হয় ক্ষত তৈরি করলো, গর্ত তৈরি করলো, অর্থনীতির সমস্যা তৈরি করলো, এগুলো সমাধানের জন্য এই গত 2 মাসে 60 ডেজে সরকারের